Hello everyone, today I'll talk about the process synchronizations concept named race condition. মানে process synchronization এর একটা কনসেপ্ট হচ্ছে race condition, মানে এটা নিয়ে আজকে ল্যাবের আলোচনার বিষয়। তো race condition বোঝার আগে আমাদের জানতে হবে basically the types of process. There are two types of process in operating system. Number one is independent process and number two is cooperating process. An independent process in an operating system is one that does not affect or impact any other process of the system. মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস নিজে অন্য প্রসেস দ্বারা এফেক্টেড হবে না এবং অন্য কোনো প্রসেসকে নিজে এফেক্টেড করবে না। আর কোঅপারেটিং প্রসেসটা হচ্ছে কোঅপারেটিং প্রসেস in the operating system is a process that gets affected by other processes under execution or can affect any other process under execution. মানে হচ্ছে যখন প্রসেসগুলো এক্সিকিউশন থাকবে তখন নিজে অন্য কোনো প্রসেস দ্বারা এফেক্টেড হতে পারে অথবা সে অন্য কোনো প্রসেসকে এফেক্ট করতে পারে এই কোঅপারেটিং প্রসেসটা। And these processes may share resources, data and variables. এবং এই কোঅপারেটিং প্রসেসগুলো রিসোর্স, ডেটা এবং ভেরিয়েবল এগুলো কি করতে পারে, একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারে। ওকে, এখন আমরা দেখি রেস কন্ডিশন। The race conditionটাকে দেখেন, a race condition in an operating system occurs when multiple processes or threads access and manipulate shared data concurrently and the final outcome depends on the timing or order of their execution. মানে রেস কন্ডিশনটা অপারেটিং সিস্টেমে তখনই ঘটে যখন দুই বা ততোধিক থ্রেড বা প্রসেস যখন একটা শেয়ার ডাটাকে কনকারেন্টলি বা সাইমালটেনিয়াসলি ইউজ এবং ম্যানিপুলেট করতে চায়, তখন আসলে তাদের যে রিসোর্সটা ইউজ করতেছে ওই ইউজের করা ডেটার মধ্যে বা রিসোর্সের মধ্যে ইনকনসিস্টেন্সি জেনারেট করে। মনে হয় যে আসলে ভুল আছে অথবা ডাটা করাপশন হয়েছে অথবা আনপ্রেডিক্টেবল একটা বিহেভিয়ার করে। এই জন্য বলা হচ্ছে দিস ক্যান লিড টু আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার, বাগস অ্যান্ড ডেটা করাপশন। Race conditions are challenging to debug because they may not manifest consistently. এবং এটা ডিবাগ করা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। Often depending on the system's timing, thread scheduling or other non-deterministic factor. এখন এগুলো যে কনকারেন্টলি ঘটনাটা ঘটার কারণে আসলে এই রেস কন্ডিশনে যে প্রবলেম অ্যারাইজ করে এই প্রবলেমটা ডিবাগ করা সো মাচ ডিফিকাল্ট হয়ে পড়ে। সো ইন এ ওয়ার্ড, a race condition in an operating system occurs when two or more processes or threads can access shared data and they try to change it at the same time. একই সময় যখন অপারেটিং সিস্টেমে দুই বা ততোধিক থ্রেডস শেয়ার ডাটাকে অ্যাক্সেস করতে চায় এবং তারা সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে চায়, এটা তখন আসলে রেস কন্ডিশনটা অ্যারাইজ করে। চলুন দেখা যাক এক্সাম্পল অফ রেস কন্ডিশন ইন সি ল্যাঙ্গুয়েজ। আমরা সি ল্যাঙ্গুয়েজে দেখি যে আমাদের যে শেয়ার যে কাউন্টার ভেরিয়েবলটা আছে এটা আসলে উইদাউট প্রপার সিনক্রোনাইজেশনে কি প্রবলেমটা জেনারেট করে। সো এখানে দেখেন আমরা একটা কোড করেছি, সেই কোডে দেখেন এটা হচ্ছে হেডার ফাইল। আমরা শেয়ার যে রিসোর্স সেটা হচ্ছে কাউন্টারের ভ্যালু 0 রাখছি এবং এটা হচ্ছে আমাদের শেয়ার ভেরিয়েবল। এরপরে আমরা এখানে হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার নামে একটা ফাংশন রেখেছি এবং এটা পয়েন্টার টাইপের, কারণ আমরা যদি পয়েন্টার ডিক্লেয়ার করার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জানি না এই থ্রেড ফাংশনটা কোন ভ্যালু বা কোন টাইপের ভ্যালু রিটার্ন করবে, এই জন্য পয়েন্টার রাখছি যাতে হচ্ছে আমরা মেমোরিটা অ্যাড্রেসটাকে অ্যাড্রেস করতে পারি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কোনো ভেরিয়েবলের কল বাই ভ্যালু করতে চাচ্ছি না, কল বাই রেফারেন্স করতে চাচ্ছি, কারণ আমরা জানি না অ্যাকচুয়ালি ওই ভ্যালুটা আসলে কি জেনারেট করবে। এখানে একটা লুপ চালানো হয়েছে, লুপটা 1 থেকে 1 লাখ পর্যন্ত, হ্যাঁ মানে একটা 0 থেকে 1 লাখের কম মানে 99,999 পর্যন্ত চলবে, আর 0 থেকে মানে 1 লাখ পর্যন্ত এই লুপটা ইটারেট হবে এবং 1 করে বাড়বে এবং কাউন্টারের ভ্যালু কি হবে 0 থেকে আপডেট হতে হতে
1,00,000 হয়ে যাবে, কারণ যখন কাউন্ট এটা 0 থেকে 1,00,000 বার চলবে, সো কাউন্টার 0 থেকে তাহলে কি হবে 1,00,000 হয়ে যাবে। ইনক্রিমেন্ট দ্য শেয়ার কাউন্টার, তারপরে রিটার্ন করবে না, শুধু রিটার্ন করবে শুধুমাত্র কাউন্টারের ভ্যালুটাকে আপডেট করবে। এরপরে কি হচ্ছে এই প্রিথেড মেইন। ওকে, তাহলে এই প্রিথেড টাইপ থ্রেড আমরা দুটা থ্রেড ডিক্লেয়ার করলাম, থ্রেড 1 থ্রেড 2। এরপর হচ্ছে ক্রিয়েট টু থ্রেডস, সো প্রিথেড ক্রিয়েট আমরা ফাংশনকে কল দিলাম, অ্যাড্রেস সাইন অফ থ্রেড 1 নাল। তারপর ইনক্রিমেন্ট কাউন্টার আমরা যে ফাংশনটা লিখেছি এই ফাংশনটা এখানে পাস করব, তারপরে নাল। থ্রেড 2 ক্রিয়েট করার জন্য আমরা সেম প্রসিডিউর ফলো করব। তারপরে ওয়েট ফর দ্য বোথ থ্রেডস টু ফিনিশ, এটার জন্য দেখেন প্রিথেড জয়েন আমরা থ্রেড 1 নাল এবং প্রিথেড জয়েন থ্রেড 2 দুইটা, তাহলে কি হবে আমরা ওয়েট করতেছি এই দুইটা থ্রেডের জন্য ফিনিশ করার জন্য। এরপরে আমরা কি করব, ফাইনাল যে কাউন্টারের ভ্যালু সেটা হচ্ছে পার্সেন্টেজ কাউন্টার, এবং এই ফাইনাল কাউন্টারের ভ্যালু আমরা প্রিন্ট করতে হবে। তাহলে কি হলো, দুইটা থ্রেড ক্রিয়েট হলে নর্মালি চিন্তা করেন যে প্রথম থ্রেড যখন ক্রিয়েট হচ্ছে এবং এর ভিতরে যখন আমরা প্যারামিটার পাস করতেছি, দেখেন ইনক্রিমেন্ট কাউন্টার, তখন এই ফাংশনে আসার পরে এই কাউন্টারের ভ্যালু 0 থেকে 1,00,000 হয়ে যাবে। 0 থেকে 1,00,000 হওয়ার পরে যখন আবার এই থ্রেডটা ক্রিয়েট করা হবে এবং এখানে আবার যখন এই ইনক্রিমেন্ট কাউন্টারের ভ্যালু পাস করা হবে তখন আবার এই ফাংশনকে কল করা হবে এবং এখানে আবার কাউন্টারের ভ্যালু 1,00,000 থেকে 2,00,000 হয়ে যাবে। তো 2,00,000 হয়ে যাবে, তাহলে আমরা চাচ্ছিলাম অ্যাকচুয়ালি যখন ফাইনালি কাউন্টারের ভ্যালু প্রিন্ট করতেছি তখন এখানে আমাদের 2,00,000 প্রিন্ট করার কথা, কিন্তু আমাদের কি প্রিন্ট করতে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 2,00,000 প্রিন্ট করার কথা। কিন্তু রেস কন্ডিশনের কারণে, কারণ এখানে হচ্ছে 2,00,000 প্রিন্ট না করে 2,00,000-এর নিচের একটা ভ্যালু, এবং এই ভ্যালুটা আসলে কত এটা আমরা প্রেডিক্ট করতে পারবো না, কারণ এক এক সময় রান করার পরে এক এক ভ্যালু জেনারেট করে, কিন্তু 2,00,000-এর বেশি বা 2,00,000 আমরা ভ্যালুটা পাবো না বিকজ অফ রেস কন্ডিশন। কারণ যখন এই P1 থ্রেড এবং P2 থ্রেড ক্রিয়েট হবে এবং যখন এই কাউন্টার যে ইনক্রিমেন্ট কাউন্টার ফাংশনকে কল করবে তখন এই দুটোতে সাইমultaneously কাজ করবে। করার পরে কি হবে, এই থ্রেডটা কনটেক্সট সুইচিং হবে। এই থ্রেড 1 এর জন্য একটা পিসিবি 1 আছে, এর একটা পিসিবি 2 আছে। সো কি হবে, এখানে এই পিসিবি 1 এ যখন কনটেক্সট সুইচ হবে এর ডাটা কি করবে, পিসিবি 1 এ সেভ করে রাখবে। এখান থেকে আবার যখন থ্রেড 1 এ যাবে থ্রেড 2 থেকে, তখন সেখানে একটা পিসিবি থাকবে, সেই পিসিবি থেকেও কি হবে কনটেক্সট সুইচ করে পিসিবি 1 এ যাবে এবং এই থ্রেড 2 এর ডাটাটা পিসিবি 2 তে কি হবে সেভ হয়ে থাকবে। কিভাবে তৈরি হয় সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে মনে করেন সি নামে একটা ভেরিয়েবল আছে, তার ভ্যালু হচ্ছে আমরা 5 রাখলাম। রাখার পরে আমরা এখানে একটা P1 প্রসেস তৈরি করব। সেই P1 প্রসেসটা হচ্ছে দেখেন প্রথমে সে রিড করবে সি, রিড করার পরে সি প্লাস প্লাস আপডেট করবে এবং হচ্ছে রাইট করবে সি। আরেকটা প্রসেস এই মুহূর্তে শুরু করছে, সেই প্রসেসের নাম হচ্ছে P2, কনকারেন্টলি কাজ শুরু করছে। সেও কি করবে, এই যে আমাদের শেয়ার যে রিসোর্সটা আছে C=5, এটাকে রিড করবে সি, এই ভ্যালুটাকে সাথে শেয়ার করবে, তারপর সেও চাচ্ছে যে আপডেট করবে এবং লাস্টে কি করবে রাইট করবে, রাইট সি। ওকে, এখানে কি ঘটনাটা ঘটছে দেখেন, এখানে যে ঘটনাটা ঘটছে যে মনে করেন P1 প্রসেস এবং P2 প্রসেস দুটোই প্রসেসে ক্রিয়েট হয়েছে এবং তারা হচ্ছে এই শেয়ার রিসোর্সটা ব্যবহার করছে। ব্যবহার করার সময় প্রথমে মনে করেন P1 প্রসেসটা রিড করলো সি, সি এর ভ্যালু সে কত রিড করবে, 5 রিড করলো। রিড করার পরে এখানে কোনো কারণে কি হয়েছে, এখানে প্রসেস থেকে আরেকটা প্রসেসে কনটেক্সট সুইচিং হয়েছে। তো
তো কনটেক্সট সুইচিং হলে কি হয়, আমরা জানি যে প্রত্যেকটা প্রসেসের আন্ডারে কি থাকে, পিসিবি থাকে। তাহলে এটার পিসিবি হচ্ছে 1, এই পিসিবি 1-এ এর সমস্ত ইনফরমেশন সেভ হয়ে থাকে। থাকার পরে এই প্রসেসটা এখান থেকে কনটেক্সট সুইচে P2 প্রসেসে যাবে। P2 প্রসেসে যাওয়ার পরে সেও কিন্তু রিড করবে, তখন সি এর ভ্যালু কত রিড করবে, 5 সে রিড করবে। রিড করার পরে এখানে সি প্লাস প্লাস মানে কি, সি এর ভ্যালু এখন কত 6 হবে। হওয়ার পরে এখানে মনে করেন আবার কনটেক্সট সুইচিং হয়ে এই P2 প্রসেস থেকে আবার P1 প্রসেসে সে কি করবে, সুইচ করবে। করলে দেখেন এটারও কিন্তু আমাদের কি আছে, এই প্রসেসরের পিসিবি 2 আছে এবং তার ভিতরে সি এর ভ্যালু 6 কিন্তু হচ্ছে কি হবে, সেভ হয়ে থাকবে। সেভ হয়ে থাকার পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে যখন কনটেক্সট সুইচিং হয়েছে তখন এই সি এর ভ্যালু সে কি করবে, আপডেট করবে। কিন্তু সি এর ভ্যালু কত, 6 না আপনার 5 আপডেট করবে, কারণ এই পিসিবি আসলে সেখান থেকে তার এক্সিকিউশন শুরু করবে যেটা এখান থেকে সে তার এক্সিকিউশন শেষ করছিল। সো এখানে নিয়ম হচ্ছে আমরা কনটেক্সট সুইচিং আমরা করছি যে যখন আবার কনটেক্সট সুইচিং হয়ে নতুন একটা প্রসেসে আসে, P1 প্রসেসে ব্যাক করে, তখন রিলোড দ্য পিসিবি 1, এই পিসিবি 1 রিলোড করতে হবে। রিলোড করলে তখন সি এর ভ্যালু সে কত হবে, 5, 5-এর সাথে 1 যোগ করলে কত হবে, 6। সো এখানেও কিন্তু সি এর ভ্যালু 6 হবে। তারপরে রাইট যদি সি করে দেয়, এখানে এই P1 এর জন্য আমরা সি এর ভ্যালু পাবো 6। এখানেও যদি আবার কনটেক্সট সুইচে এখানে সে রাইট করে, এখানে এসে আমরা সি এর জন্য 6 পাবো। তো অ্যাকচুয়ালি আমরা কি চাচ্ছিলাম, যে আমরা চাচ্ছিলাম যে এই শেয়ার রিসোর্স যখন ইউজ করবে P1 তখন P2 আসলে এটা ইউজ করতে পারবে না। এট এ টাইম অনলি ওয়ান প্রসেস ক্যান ইউজ অর অ্যাক্সেস এ শেয়ার রিসোর্স, এটাই চাচ্ছিলাম। এটা চাইলে কি হবে, যখন এই সি রিসোর্সটা P1 প্রসেস ইউজ করবে তখন সে কি করে রিড করবে, সি এর ভ্যালু একবারে 6 করবে, তারপর রাইট করবে। রাইট করবে মানে সি এর ভ্যালু এখন কত হবে, 6 হয়ে যাবে। 6 হওয়ার পর যখন সে আবার P2 প্রসেস তার কাজ শুরু করবে তখন সে রিড করবে সি এর ভ্যালু। তো রিড করলে সি এর ভ্যালু কত রিড করবে, 6 রিড করবে। তারপরে তার হচ্ছে কনটেক্সট আপডেট করবে সি প্লাস প্লাস, তো সি প্লাস প্লাস করলে কত হবে, কত 7 হবে কত, এবং রাইট করলে 7 হবে। তাহলে মানে এখানে সি এর ভ্যালু আমরা কত পাবো, 6 না 7 পাওয়ার কথা। এটা হলো কনসিস্টেন্ট রেসার, কিন্তু এখানে ইনকনসিস্টেন্সি তৈরি হচ্ছে আমাদের। ফাইনালি যদি আমরা চিন্তা করি যে সি এর ভ্যালু দুটো হচ্ছে রিড P1 প্রসেস এবং P2 প্রসেস এক্সিকিউশনের পরে আমরা সি এর ভ্যালুটা দেখতে যাচ্ছি ফাইনালি পাওয়ার কথা ছিল 7, কিন্তু আমরা ফাইনালি টেস্ট কন্ডিশনের কারণে পাচ্ছি 6। সো এটাই দেখবো যে এখানে আমাদের দেখেন যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা হচ্ছে 1 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত চলতেছে, মানে 0 থেকে 1 লাখের 1 কম, তার মানে কি 1 লাখ পর্যন্ত এটা ইটারেশনটা হবে, প্রসেসটা ইটারেশন হবে 1 লাখ পর্যন্ত। তো কাউন্টার ভ্যালু ইনক্রিমেন্ট করবে। তাহলে আমাদের দরকার ছিল যে যখন প্রথম যে থ্রেডটা আছে নিচের দিকে দেখেন, এটাকে জুম করি, তখন এখানে দেখেন এখানে P1 যে কাউন্টারে যে ভ্যালুটা আছে, এই কাউন্টারের ভ্যালুটা আমাদের পাওয়ার কথা ছিল যে এই যখন P1 থ্রেড এটাকে ইউজ করবে তখন এই ফাংশনটাকে ইউজ করবে, তখন কাউন্টারের ভ্যালু আমাদের 1 লাখ পাওয়ার কথা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ কাউন্টারের ভ্যালু হওয়ার কথা, 0 থেকে 1 লক্ষ হবে। তারপরে আবার যখন P2 থ্রেড যখন কিভাবে এই ফাংশনটাকে ইউজ করবে তখন কাউন্টারের ভ্যালু আবার আপডেট হয়ে কি হওয়ার কথা ছিল, 2 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ। কাউন্টার লাস্ট ভ্যালু যদি আমরা প্রিন্ট করি, আমরা নিচের দিকে যেয়ে দেখি, দেখেন এই যে ফাইনালি যে কাউন্টারের ভ্যালু প্রিন্ট করেছি এখানে হচ্ছে আমাদের কাউন্টারের ভ্যালু আমাদের 2 লাখ পাওয়ার কথা, কিন্তু রেস কন্ডিশনের কারণে আমরা 2 লাখ পাবো না, 2 লাখের চেয়ে কম এরকম একটা ভ্যালু পাবো। এবং যখন রান করবো দেখা যাচ্ছে এক এক সময় এক এক ভ্যালু প্রেডিক্ট করবে। সো এটা রেস কন্ডিশনের কারণে হচ্ছে। রেস কন্ডিশনটাকে রিজলভ করার জন্য আমরা কি করব, রেস কন্ডিশনটাকে সলভ করলে কি হবে, প্রসেসটা সিনক্রোনাইজ হবে। আগে আমরা রেস কন্ডিশনটা কোডিং এর মাধ্যমে দেখে আসি। তো এটা দেখার জন্য আমরা কালি লিনাক্সে যাব,
এটাকে জুম করছি কন্ট্রোল চেপে, কিবোর্ডের প্লাস কি প্রেস করলে আপনার জুম হবে। এরপরে আমি ন্যানো হচ্ছে রেস কন্ডিশন ডট সি নামে সেভ করছি। এরপর আমি যেটা কপি করছি এটা পেস্ট করছি। ওকে, এরপরে দেখি এগুলো অতিরিক্ত কিছু ডেটা কপি হয়েছে সেগুলো রিমুভ করবো। দেখুন তাহলে কি হচ্ছে এখানে যেটা হচ্ছে যে আমরা কি করছি, দুটো হেডার ফাইল নিয়েছি বা প্রিপ্রসেসর নিয়েছি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার অ্যান্ড পিথেড ডট হেডার, পি স্ট্যান্ডস ফর POSIX। ইন্টিজার কাউন্টার ভ্যালু হচ্ছে অ্যাসাইন করছি 0, শেয়ার এটা রিসোর্স, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। দেন হচ্ছে এখানে আমরা ভয়েড ইনক্রিমেন্ট কাউন্টার নামে একটা ফাংশন নিয়েছি এবং এটা পয়েন্টার টাইপের ফাংশন এবং আর্গুমেন্টও পয়েন্টার পাস করছি, কারণ আমরা জানি না অ্যাকচুয়ালি এই ফাংশনটা কোন টাইপের ডেটা জেনারেট করে। অ্যাকচুয়ালি আমাদের থ্রেড কি টাইপের ডেটা জেনারেট করবে এটা আমরা জানি না, যার কারণে আমরা মেমোরি অ্যাড্রেসটাকে অ্যাড্রেস করেছি, এই জন্য আমরা ফাংশনটাকে পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করছি এবং প্যারামিটার বা আর্গুমেন্টটাকেও পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করছি। এবং এখানে একটা লুপ চালিয়েছি ফর ইন্টিজার ইকুয়াল 0 আর লেস দেন 1 লাখ আই প্লাস প্লাস, মানে এই লুপটা 1 লাখ বার ইটারেট হবে এবং 1 লাখ বার হচ্ছে কাউন্টার ভ্যালু আপডেট হবে। তো 0 থেকে 1 লাখ বার আপডেট হলে 1 করে বাড়লে এই কাউন্টার ভ্যালু প্রথম যে লুপটা আছে এটা একবার এক্সিকিউট হলে কি হবে, 1 লাখ হবে, তারপর রিটার্ন 0। তো আমরা দেখি যে আমাদের হচ্ছে মেইন যে ফাংশনটা আছে সেই ফাংশনে কি হচ্ছে। সেই ফাংশনে আমরা কি করছি, প্রথমে ইন্টিজার মেইন প্রিথ্রেড টাইপ থ্রেড 1 থ্রেড 2 বা থ্রেড টাইপের দুইটা ভেরিয়েবল থ্রেড 1 থ্রেড 2 ডিক্লেয়ার করেছি। ক্রিয়েট টু থ্রেডস প্রিথ্রেড ক্রিয়েট ফাংশনকে কল করছি, অ্যাড্রেস অফ মানে অ্যাসাইন্ড অফ থ্রেড 1 নাল। এবং এখানে দেখেন যখনই আমি কি করছি, এখানে হচ্ছে ইনক্রিমেন্ট ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছি, ইনক্রিমেন্ট যে ফাংশন। সো মেইন ফাংশনের ভিতরে কি হয়েছে দেখেন, মেইন ফাংশনের ভিতরে হচ্ছে প্রিথ্রেড টাইপ থ্রেড 1 থ্রেড 2 নামে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এরপর আমরা দুটো থ্রেড ক্রিয়েট করব। থ্রেড ক্রিয়েট করার জন্য প্রিথ্রেড ক্রিয়েট ফাংশনকে কল করতে হবে, অ্যাড্রেস অফ থ্রেড 1 নাল। এখানে ইনক্রিমেন্ট কাউন্টার ফাংশনটাকে প্যারামিটারে পাস করে, যখন ইনক্রিমেন্ট কাউন্টার এই ফাংশনটা পাবে তখনই কিন্তু সে কি করবে, সে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট কাউন্টার যে ফাংশনটা আছে সেই লুপটে 1 লাখ বার চলবে, চলার পরে কাউন্টারের ভ্যালু 1 লাখ হয়ে যাওয়ার পরে আমাদের পরের যে প্রিথ্রেড ক্রিয়েট থ্রেড 2 এবং এখানেও যখন আবার ইনক্রিমেন্ট কাউন্টার ফাংশনকে কল করছে তখন 1 লাখ থেকে আবার 1 লাখ বার ইটারেট হয়ে 2 লাখ হওয়ার কথা সিনক্রোনাইজ ওয়েতে করলে, কিন্তু সেটা না হয় কি হবে, আমাদের দেখা যাচ্ছে একটা 2 লাখ ভ্যালু না দিয়ে তার হচ্ছে কম এবং আনপ্রেডিক্টেবল একটা ভ্যালু তারা জেনারেট করে দিচ্ছে। কারণ কি, এই দুটো থ্রেড কনকারেন্টলি শুরু করছে এবং তাদের মধ্যে কনটেক্সট সুইচ হচ্ছে, তার কারণে একই ভ্যালু তারা কি করছে, এট এ টাইম আপডেট করছে রাইট করছে, হ্যাঁ, যার কারণে এই প্রবলেমটা জেনারেট হচ্ছে। এরপরে দেখেন ওয়েট ফর বোথ থ্রেডস টু ফিনিশ, প্রিথ্রেড জয়েন থ্রেড 1 ফিনিশ হয়ে যাবে, প্রিথ্রেড জয়েন থ্রেড 2 এটাও ভ্যানিশ হয়ে যাবে এবং প্রিন্টের ফাইনাল কাউন্টার ভ্যালু আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতেছিলাম 2 লাখ, কিন্তু আমরা 2 লাখ পাবো না, তার চেয়ে কম আনপ্রেডিক্টেবল একটা ভ্যালু পাবো। চলুন তাহলে আমরা এটা রান করে দেখি, কন্ট্রোল এক্স ওয়াই এন্টার। আমরা তাহলে কি করবো, কম্পাইলার এবিসিসি রেস কন্ডিশন ডট সি সাকসেসফুলি কম্পাইল হয়েছে। এবার আমরা এটাকে আউটপুট দেখতে চাই, ./a.out। দেখেন ফাইনাল কাউন্টার ভ্যালু হচ্ছে 1 লাখই দেখাচ্ছে। আবার আমরা যদি এটাকে কম্পাইলার আউটপুট, এরপরে দেখেন এখানে 1 লাখ দিল, এরপরে কিন্তু আবার 1 লাখ দেয় নাই, সে 1,11,628 দিয়েছে। আবার যদি কম্পাইল করি
হ্যাঁ, সি কম্পাইলার আউটপুট দিতেছে, আবার 1 লাখ দিচ্ছে। আবার যদি কম্পাইল করি আউটপুট দেখি, এবার 1,21,948। সো এক এক সময় এক একটা ভ্যালু জেনারেট করছে বিকজ অফ রেস কন্ডিশনের কারণে। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেই ভ্যালুটা পাচ্ছি না, এটা আমি অলরেডি আমার টপিক্সে বলছি। দেখেন এখানে যে এক্সপেক্টেড ভার্সেস অ্যাকচুয়াল আউটকাম। এখানে যেটা বলা হচ্ছে যে আমরা কি বলতেছি, এক্সপেক্টেড আউটকাম ইফ ইচ থ্রেড ইনক্রিমেন্ট দ্য কাউন্টার কি হবে 1 লাখ টাইমস হচ্ছে আপডেট হবে, ইনক্রিমেন্ট হবে, হলে কি হবে, দ্য ফাইনাল ভ্যালু অফ কাউন্টার উইল বি 2 লাখ। অ্যাকচুয়াল আউটকাম আমরা কি পেলাম, প্র্যাকটিক্যালি যেটা দেখলাম সেটা কি পেলাম, ডিউ টু দ্য রেস কন্ডিশন দ্য ফাইনাল ভ্যালু অফ দ্য কাউন্টার ইজ লাইকলি টু বি লেস দেন 2 লাখ, 2 লাখ, অ্যান্ড উইল ভ্যারি বিটুইন রানস। এবং দেখেন আমরা এটাও দেখছি যে যখন আমরা রান করতেছি তখন আমরা বিভিন্ন রেজাল্ট পাচ্ছি এবং এই রেজাল্টটা ভ্যারি করছে বারবার রান করার কারণে, এক্সিকিউশন দেওয়ার কারণে এক একটা ভ্যালু সে জেনারেট করে দিচ্ছে। দিস হ্যাপেন্স বিকজ দ্য টু থ্রেডস মে বি সাইমালটেনিয়াসলি রিড করছে, রাইট করছে, ঠিক আছে, রিড রাইট করছে। এই কাউন্টার যে শেয়ার ভেরিয়েবলটা আছে এটা রিড রাইট সাইমালটেনিয়াসলি করছে, লিডিং টু লস্ট আপডেট। এবং ওই সময় এই আপডেট করার যে পোর্শনটা এটা হচ্ছে লস্ট হচ্ছে, এখন এই প্রবলেমটা জেনারেট করছে। এরপরে দেখেন এক্সপ্লেনেশন অফ দ্য রেস কন্ডিশন। আমরা এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে কনসিডার হোয়াট হ্যাপেন্স when both threads attempt to execute counter plus plus। counter plus plus এটা যখন আপডেট করবেন তখন কি হচ্ছে, read counter value, each thread reads the counter value of counter, for example 100, counter value 100 ধরছে, increment counter, each thread increments the value 101, সে কি করলো 101 দুটো একসাথে 101 ইনক্রিমেন্ট করলো, write back the value, each thread writes the incremented value back to the computer. If both threads execute these steps simultaneously, they may both read 100, দুজনে থ্রেড 1 থ্রেড 2 দুটাই 100 রিড করছে, ইনক্রিমেন্ট টু 101 and then write 101 back, effectively losing one of the increment. Actually হওয়ার কথা ছিল দুইবার, যেহেতু ইনক্রিমেন্ট হচ্ছে 102 102, বাট কি করছে তারা, রাইট কাউন্টার ভ্যালু 101 বিকজ অফ রেস কন্ডিশন। সো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এই রেস কন্ডিশনটাকে ফিক্স করতে পারবো। তো এটার জন্য টু প্রিভেন্ট এ রেস কন্ডিশন ইউ নিড টু সিনক্রোনাইজ অ্যাক্সেস টু দ্য শেয়ার্ড রিসোর্স। ইন দিস কেস আমরা শেয়ার রিসোর্সটাকে কাউন্টার ধরে রাখছি আমাদের প্রবলেম বা আমাদের কোডে। This can be done using various synchronization mechanism like mutex, mutual exclusion. আমরা জানি যে রেস কন্ডিশনের 3টা কন্ডিশন আছে। নাম্বার 1 হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, এক নম্বর হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, 2 নম্বর হচ্ছে প্রোগ্রেস, 3 নম্বর হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। বাউন্ডেড ওয়েটিং এই তিনটা কন্ডিশনের মধ্যে আজকে আমরা দেখব হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন ইউজ করে আমরা কিভাবে এই রেস কন্ডিশনের প্রবলেমটা ফিক্স করতে পারি। চলুন দেখা যায়। তার আগে আমরা দেখি যে এই যে প্রবলেমে দেখেন কাউন্টারের ভ্যালু 100, এরপরে রিড করতেছি আমরা কাউন্টার, রিড করতেছি কি কাউন্টার, তারপরে হচ্ছে কাউন্টার প্লাস প্লাস আপডেট করছি, কাউন্টার প্লাস প্লাস, এরপরে হচ্ছে রাইট করছি।
করছি কাউন্টার। যখন আমরা রিড করছি, যখন আমরা এই কাউন্টারের ভ্যালুটা রিড করছি, মনে করো P1 প্রসেসটা রিড করছে, তখন এই কাউন্টারের ভ্যালু ওই টাইমে অন্য কোনো প্রসেস ইউজ করতে পারবে। তখন আমাদের কি করতে হবে, এই প্রসেসটাকে আসলে লক করে দিতে হবে। লক করে দিলেই কি হবে, অন্য কেউ আর ইউজ করতে পারবে। যখনই রিড করবো তখন লক করে দেবো, তারপরে এটা আপডেট করে রাইট করে দিলে তখন আবার আনলক করে দেবো, তখন আবার অন্য কেউ এটা ইউজ করবে। আপনি যখন এই কাউন্টার ভ্যালুটা ইউজ করবেন এবং রিড করে ফেলছেন, তখনই এটাকে লক করে দিতে হবে যাতে অন্য কোনো প্রসেস ওই টাইমে এই কাউন্টার ভ্যালুটা আর রিড করতে না পারে। তারপরে আপনি আপডেট করে আপডেট ভ্যালুটাকে এখানে অ্যাসাইন করে তারপরে আপনি রাইট কাউন্টার করে আপনি আপডেট রাইট করে দিলেন, মানে মনে করেন 1 ইনক্রিমেন্ট করছেন, এটা আপডেট হয়ে 101 হলো। হওয়ার পরে আপনি রাইট, তারপরে এটা আনলক করে দিলেন। তারপরে মনে করেন P2 থ্রেড আসলো। এই P2 থ্রেড আসার পরে কি করবে, সে 101টাকে আবার রিড করবে, করার পরে যখন সে রিড করবে সেটাকে আবার সে লক করবে। তার মানে অন্য কোনো প্রসেস যদি আবার P3 P4 আসে, তাহলে যাতে ওই টাইমে এই যে কাউন্টারের ভ্যালুটা আছে এই কাউন্টারের ভ্যালুটাকে যাতে রিড না করতে পারে। লক করে দেওয়ার পরে সে আবার তাকে আপডেট করবে, করে কেউ তো 102 বানাবে। বানানোর পরে সে আবার রাইট করবে, তারপরে 102 হয়ে গেল, তারপর সেটা আবার আনলক করবে। বললে কি হবে, তাহলে আমাদের একটা কনসিস্টেন্ট রেজাল্ট জেনারেট করতে। আর এটা অ্যাকচুয়ালি মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন বলা হচ্ছে যখন একটা প্রসেস একটা রিসোর্স সে ইউজ করবে, ওই টাইমে অন্য কোনো প্রসেস ওই রিসোর্সটাকে ইউজ করতে পারবে। অনলি ওয়ান প্রসেস ক্যান অ্যাক্সেস এ রিসোর্স অ্যাট এ টাইম, এটা বলা হচ্ছে। তো দেখি এটার জন্য আমরা কি করছি। এটার জন্য দেখেন আগের কোডটাই যে ইন্টিজার কাউন্টারের ভ্যালু আমরা 0 রাখছি, রাখার পরে pthread mutex টাইপ নামে একটা গ্লোবাল ভেরিয়েবল mutex মিউচুয়াল এক্সক্লুশন ফর সিনক্রোনাইজেশনের জন্য আমরা একটা লক ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন টাইপ। তারপর আগের মতোই ইনক্রিমেন্ট কাউন্টার ফাংশন রেখেছি, রাখার পরে এই লুপটা 1 লাখ পর্যন্ত চালিয়েছি। চালানোর পরে হচ্ছে pthread mutex লক, আমরা হচ্ছে এই যে লকটাকে লক দ্য মিউটেক্স, যখনই সে এটাকে রিড করছে তখন হচ্ছে সে কি করবে, লক করে দেবে। লক করে দেওয়ার পরে সে কাউন্টার ভ্যালু ইনক্রিমেন্ট দ্য শেয়ার কাউন্টার ভ্যালু 1 বাড়িয়ে দিবে। এবার pthread mutex আনলক ফাংশনকে কল করে ওই লকটাকে সে কি করবে, আনলক করে দেবে। করে দিলে তখন অন্য কেউ আবার এটা ইউজ করতে পারবে। এটাই হচ্ছে যে অ্যাট এ টাইম অনলি ওয়ান প্রসেস ক্যান অ্যাক্সেস অর ইউজ এ রিসোর্স অ্যাট এ টাইম। তারপরে রিটার্ন করে দেবে। দেওয়ার পরে দেখেন মেইন থ্রেডে আমরা আগের মতো দুটো থ্রেড ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, থ্রেড 1 থ্রেড 2, pthread mutex init। তাহলে এই লকটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, করার জন্য init ফাংশনকে কল দিতে হয় ইনিশিয়ালাইজ দ্য মিউটেক্স এর জন্য। সো দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েট টু থ্রেডস, pthread ক্রিয়েট, তাহলে আগের মতো আমরা থ্রেড 1 থ্রেড 2 ক্রিয়েট করলাম এবং এর ভিতরে ইনক্রিমেন্ট কাউন্টারটাকে পাস করলাম। পাস করার পরে pthread জয়েনটাকে কল করলাম আমরা ফিনিশ করার জন্য কল করার পরে pthread mutex destroy the lock। এই destroy the lock কারণ কি, আমরা যখন ওই রিসোর্সটাকে ফ্রি করার জন্য আমরা লকটাকে ডিস্ট্রয় করে দেব, এবং ফাইনাল যখন কাউন্টারের ভ্যালু আমরা প্রিন্ট করব তখন দেখবেন যে আসলে এটা 2 লাখ আমাদের রেজাল্ট দেবে এবং কনসিস্টেন্ট রেজাল্ট দেবে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি অ্যাকচুয়ালি আমাদের এই রেজাল্টটা দিচ্ছে কিনা। কোডটাকে হচ্ছে প্র্যাকটিক্যালি একটু দেখে আসি যে রেস কন্ডিশনটা সলভ করার জন্য আমরা কিভাবে মিউটেক্সটাকে ইউজ করছি। এখান থেকে আমরা এই কোডটাকে কপি করব, কপি করে আমরা হচ্ছে এখানে একটা টার্মিনাল ক্রিয়েট করব এবং এখানে ন্যানো জুম করে দিচ্ছি, ন্যানো নাম দিলাম হচ্ছে মিউটেক্স mutex.c, এরপরে পেস্ট ক্লিপবোর্ড, এবং আমরা কপি করার সময় আমাদের
unnecessary কিছু ডাটা কপি হয়ে গেছে, লাইক the 3 is the page number of my PDF and this is the date and time of generated my PDF. সেটা আমি ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে কি করবো আমরা হচ্ছে exit yes enter so gcc text.c okay, final counter value is 2 lakhs. দেখেন যতবারই আপনি কম্পাইল এবং রান করেন আপনি কনসিস্টেন্ট এবং কারেক্ট একটা রেজাল্ট পাচ্ছেন। সো আমাদের রেস কন্ডিশনটা সলভ হয়ে গেছে। আবার আমি রান আউটপুটটা দেখি, অলওয়েজ উইল গেট 2 lakhs. The 2 lakhs is the value of count. So this is a consistent correct result. আগের বার কি হয়েছিল যে রেস কন্ডিশনের কারণে ইনকনসিস্টেন্ট একটা রেজাল্ট জেনারেট করছিল। আমরা একটু পিডিএফ এর লাস্টের দিকে একটু দেখি, যে দেখেন এখানে এক্সপ্লেনেশন অফ দ্য ফিক্স বা কিভাবে ফিক্স করলাম তার ব্যাখ্যা আমি এখানে লিখছি। দেখেন মিউটেক্স ইনিশিয়ালাইজেশন প্রিথেড মিউটেক্স ইনিট, এই লক ফাংশনটাকে ইনিশিয়ালাইজ করলাম। এই মিউটেক্স ইজ ইনিশিয়ালাইজড বিফোর দ্য থ্রেডস আর ক্রিয়েটেড। লকিং অ্যান্ড আনলকিং, যখন দেখা যাচ্ছে আমরা কাউন্টারের ভ্যালু একটা প্রসেস বা থ্রেড ইউজ করছে তখন ওটাকে লক করে দিচ্ছে যাতে অন্য কেউ ওই মুহূর্তে ইউজ করতে না পারে। এই জন্য কীভাবে লক করছে, প্রিথেড মিউটেক্স লক পাস করছে। দেখো বিফোর মডিফাইং দ্য শেয়ার কাউন্টার দ্য থ্রেড লক্স দ্য mutex ensure that no other thread can access counter simultaneously. Pre-thread mutex unlock, যখন দেখা যাচ্ছে লক করে দিয়েছি তারপর আপডেট করছি রাইট করছি এরপর যদি আনলক না করে তাহলে অন্য কেউ তো ওই শেয়ার রিসোর্সটা আর কখনো ইউজ করতে পারবে না। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের ওইটা রাইট করার পরে শেয়ার রিসোর্সটা রাইট করার পরে ইউজ করার পরে আমাদের কী করতে আনলক করে দিতে হবে। যে আনলক ফাংশন আছে, আনলক ফাংশনটা হচ্ছে pre-thread mutex unlock. After modifying the counter, the thread unlocks the mutex, allowing other threads to process. Lastly, দেখেন mutex destruction কেন করতে হবে। pre-thread mutex destroy the log after all threads are done. যখন সব থ্রেডের এক্সিকিউশন শেষ হয়ে যাবে, the mutex is destroyed to free the resource. আমাদের কাউন্টার ভ্যালুটাকে ওকে ফ্রি করতে হবে। ফ্রি করার জন্য আমাদের কি করতে হবে, এই মিউটেক্সটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। সো আমাদের আউটপুট উইথ সিনক্রোনাইজেশনে কি পেলাম, অলরেডি প্র্যাকটিক্যাল দেখছি যে উইথ দ্য মিউটেক্স ইন প্লেস আউটপুট উইল কনসিস্টেন্টলি বি ফাইনাল কাউন্টার ভ্যালু 2 lakhs. সামারি কি বলতেছে, রেস কন্ডিশন অকার্স when the correctness of a program depends on the relative time of threads or processes accessing shared data. They can lead to unpredictable and incorrect result. By using synchronization mechanisms like mutex, you can serialize access to share resources and prevent race condition. দেখেন আমরা কিন্তু ওই কাউন্টার ভ্যালু সিরিয়াল করে দিলাম, যে প্রথম P1 ইউজ করলে P2 তারপরে ইউজ করবে, বা P2 আগে ইউজ করলে তারপরে P1 ইউজ করবে, তাই না? বা থ্রেড 1 ইউজ করলে থ্রেড 2 পরে ইউজ করবে, থ্রেড 2 আগে ইউজ করলে থ্রেড 1 পরেই করবে। এবং সিরিয়ালাইজড করে ফেলছি এবং আমাদের যে রেস কন্ডিশন ছিল সেটা প্রতিরোধ প্রিভেন্ট করে ফেলছে। এবং এনশিওরিং দ্যাট ইউর প্রোগ্রাম বিহেভস কনসিস্টেন্টলি এন্ড কারেক্টলি, এবং আমরা 3 থেকে 4 বার আমরা প্রোগ্রামটা রান করে দেখলাম, আমাদের রেজাল্ট 2 লাখ কনসিস্টেন্টলি দেখাচ্ছিল এবং কারেক্ট রেজাল্ট দেখাচ্ছিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।